প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি কৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তারবিহীন মিডিয়া সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। আজকে আমরা তারবিহীন মিডিয়ার দুটি মাধ্যম অর্থাৎ ইনফ্রারেড ও মাইক্রোওয়েভ সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখনও যারা আসলে জয়েন করোনি সকলে জয়েন করে ফেলো, কারণ কোভিড পরিস্থিতির কারণে আমরা সবাই বাসায় বসে যতটুকু পারছি অধ্যয়ন করতেছি। ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছো। প্রিয়া ম্যাডাম, সালাম আলাইকুম। সাইমা রিশমা, রুবায়েদ হাসান, সিয়াম রিশমা, আজিজ মণ্ডল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শাহরিয়ার শম্পা, তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা আজকের আমাদের পার্ট মাইক্রোওয়েভ ও ইনফ্রারেড অর্থাৎ মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড সম্পর্কে আমরা আজকে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই জেনে নেই মাইক্রোওয়েভটা কী। আসলে যখন 1 গিগাহার্জ থেকে 14 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের নাম মাইক্রোওয়েভ। অর্থাৎ আমরা সংক্ষেপে এটা এভাবেও বলতে পারি যে 1 গিগাহার্জ থেকে 40 গিগাহার্জ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গের নামই হচ্ছে মাইক্রোওয়েভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেডিও ওয়েভের মধ্যে আমরা এর আগে জেনেছিলাম অর্থাৎ মাইক্রোওয়েভের রেডিও ওয়েভ একটি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। সেই রেডিও ওয়েভের মধ্যে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলি, সেটা হচ্ছে 10 কিলোহার্জ থেকে 1 গিগাহার্জ। আর এখানে হচ্ছে সেই 1 গিগাহার্জ থেকে 30 বা 40 গিগাহার্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই উপস্থিত হয়েছ। নাজমিন ইসলাম মিম, তারপর শুভ শিল, থ্যাংক ইউ, তারপর প্রমি মিত্র, নমস্কার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে রেডিও ওয়েভটা ছিল কি 10 কিলোহার্জ থেকে 1 গিগাহার্জ। তোমরা এই ধারাবাহিকতা একটু মনে রাখতে হবে। ঠিক মাইক্রোওয়েভটা হচ্ছে কি 1 গিগাহার্জ থেকে 40 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুতের চৌম্বকীয় তরঙ্গের নামই মাইক্রোওয়েভ। অর্থাৎ যখন 1 গিগাহার্জ থেকে 40 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থাকে তখন তাকে আমরা বলে থাকি মাইক্রোওয়েভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভশীল স্যার, কালকে ম্যাডাম আইসিটি ক্লাসটা হয়নি। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী শুভ, কালকে একটু সমস্যার কারণে আসলে যেটা যান্ত্রিক বলতে পারো বা নেট সমস্যার কারণে আসলে তা তোমরা এখন ক্লিয়ার দেখতে যদি না পাও বা কোনো সমস্যা হয় তোমরা আমাকে প্রশ্ন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই মাইক্রোওয়েভটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, আরেকটি হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তাহলে আমরা জানলাম মাইক্রোওয়েভ মানেই হচ্ছে 1 গিগাহার্জ থেকে 40 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। আর রুবায়েদ হাসান, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে মাইক্রোওয়েভটাকে দুই প্রকার, একটা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটি হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এই মাইক্রোওয়েভ দুটো সম্পর্কে আমরা আজকে জানব। প্রথমেই আমি জেনে নেই টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা একটি চিত্র দেখতেছো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা মূলত হচ্ছে এই ধরনের প্রযুক্তি ভূপৃষ্ঠে ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়। ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টিরেখায় যোগাযোগ করে। কোনো বাধা না থাকলে 1 থেকে 50 মাইল পর্যন্ত ডেটা চলাচল করতে পারে।
মূল ব্যাপারটা হচ্ছে তোমরা যেটাকে বিভিন্ন সময় আর টাওয়ার বলে থাকো, যে মোবাইলের টাওয়ার, আসলে এটা টাওয়ার না, এটা তোমাদের দেওয়া একটা নাম হচ্ছে টাওয়ার, মূলত এটা হচ্ছে বিটিএস। এই যে জিনিসটা আমরা দেখি, এটা বিটিএস অর্থাৎ বেস ট্রান্সফার স্টেশন। মাসুমা আক্তার ওয়াসিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিটিএসগুলো মূলত এটা আর্থ অর্থাৎ এই যে পৃথিবীটা গোলাকারে, মূলত এখানে একটি বিটিএস, এখানে একটি বিটিএস, এখানে একটি বিটিএস, মূলত এরকম অসংখ্য বিটিএসের মাধ্যমে সারা দেশ আমরা নেটওয়ার্কের কভারেজ এরিয়ার মধ্যে নিয়ে আসি। তাহলে এই ধরনের প্রযুক্তি মূলত তোমরা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের যদি সংজ্ঞা লেখো সহজে এভাবে লিখতে পারো, অর্থাৎ যে মাইক্রোওয়েভ ভূপৃষ্ঠেই বসানো থাকে তাকে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ বলে। আমি আবার একটু বলি, তোমরা শোনো, অর্থাৎ যে মাইক্রোওয়েভ ভূপৃষ্ঠে বসানো থাকে তাকে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ বলে। এ ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠে ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হয়। ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টিরেখায় যোগাযোগ করে, অর্থাৎ কোনো বাধা না থাকলে এটি মূলত 1 থেকে 50 মাইল পর্যন্ত ডেটা চলাচল করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রামে বা জেলা শহর যেগুলো, সেখানে তোমরা দেখবা যে এই বিটিএসগুলো কম, অর্থাৎ একটা বিটিএস প্রায় অনেক জায়গা জুড়ে নেটওয়ার্ক সার্ভিস প্রদান করে থাকে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম প্রদান করে থাকে। তাহলে আমরা জানলাম টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা কি, অর্থাৎ তোমরা ঢাকায় যেটা বিভিন্ন ছাদের উপর এভাবে বসানো দেখো বিটিএস, এটাই হচ্ছে মূলত টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। আর গ্রামে মূলত এটা কোনো ফাঁকা জায়গায় উঁচু করে বসানো থাকে, আর ঢাকায় প্রায় বিভিন্ন বড় বড় বিল্ডিংগুলোর ছাদে দেখা যায়। তানিশা ইসলাম তন্নি, ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা বুঝেছো কি না? টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা মূলত তোমরা যেটাকে টাওয়ার বলে থাকো, মোবাইলের টাওয়ার, অর্থাৎ ভূপৃষ্ঠে বসানো থাকে বা কোনো বিল্ডিংয়ের ছাদে বা উঁচু উঁচু ভবনগুলো, সেই ভবনগুলোতে মূলত থাকে। আর আফসান আহমেদ ইশাক, ওয়ালাইকুম আসসালাম। তন্নি রোল 409। তাহলে তোমরা আমাকে একটু জানাও টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা তোমরা বুঝেছো কি না? অর্থাৎ এটা মূলত ভূপৃষ্ঠে বসানো থাকে। আমি তোমাদেরকে একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা মূলত কিভাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ভূপৃষ্ঠে তোমরা আর্থ অর্থাৎ পৃথিবী, এবং এই পৃথিবীর ভূপৃষ্ঠে অনেকগুলো মাইক্রোওয়েভ বসানো রয়েছে। অর্থাৎ তোমরা খেয়াল করে দেখবে যে একটি জায়গা থেকে অনেক দূর দূরান্ত পর্যন্ত, ধরে নাও আমি এখান থেকে রাজশাহী বা কক্সবাজার কথা বলতেছি, তাহলে একটা বিটিএস দ্বারা কক্সবাজার বা রাজশাহী বা বরিশাল অর্থাৎ এত দূরে কথা বলা যাচ্ছে না। তখন কি হচ্ছে যে পর পরে বিটিএসগুলো বসানো থাকে, ফলে একটি বিটিএস থেকে আরেকটি বিটিএস, আবার আরেকটি থেকে আরেকটি, আরেকটি থেকে আরেকটি, আরেকটি থেকে আরেকটি, এভাবে মোবাইলের কথা বা বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা সিগন্যালগুলোকে অনেক দূর দূরান্ত পর্যন্ত পাঠানো হয়ে থাকে। এভাবে মূলত একটি টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কাজ করে। তো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ সাধারণত 1 থেকে 50 মাইল পর্যন্ত মূলত যদি সোজা সরলরেখায় হয় তাহলে চলতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি ব্যাপার মনে রাখো যে মাইক্রোওয়েভগুলো তোমরা খেয়াল করে দেখবে, হয়তো কোনো উঁচু বিল্ডিংয়ে থাকে, আর যদি গ্রামে থাকে তাহলে দেখা যাবে যে এটা কোনো একটা উঁচু জায়গায় অর্থাৎ বসানো থাকে। মিসাল হাসান, ওয়ালাইকুম আসসালাম। তাহলে উঁচু জায়গায় বসানোর কারণটা হচ্ছে এইটা যে এই মাইক্রোওয়েভ সিগন্যাল মূলত দেয়াল ভেদ করতে পারে না। তোমরা বিশেষ করে দেখবে অনেক সময় তোমরা যদি মোবাইলে কথা বলো বা লিফটের মধ্যে উঠো, তখন লিফটের মধ্যে উঠলে তোমরা খেয়াল করে দেখবে যে লিফটে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, অথবা উঁচু কোনো ভবনে উঠলে, অর্থাৎ এই বিটিএস যতটুকু জায়গা তোমাকে কভারেজ করতেছে তার চেয়ে উঁচু জায়গায় উঠলে তুমি সেখানে নেটওয়ার্ক পাবে না। কারণ হচ্ছে এটি উঁচু স্থানে বসানোর কারণ হচ্ছে এটি দেয়াল ভেদ করতে পারে না, অর্থাৎ এজন্য সোজা পথে অর্থাৎ উঁচু উঁচু স্থানে বসানো হয়, যাতে একটি থেকে আরেকটিতে সোজা ডেটা পাঠানো যায়, সিগন্যাল পাঠানো যায়। এখান থেকে আবার নিচের দিকে বা কাছাকাছি মোবাইলগুলো যে থাকবে সেখানে মূলত সে সার্ভিস প্রদান করে থাকে বা নেটওয়ার্ক সিগন্যাল প্রদান করে থাকে।
ফারিয়া আক্তার ওয়াসিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা ক্লিয়ার যে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ সাধারণত ভূপৃষ্ঠে বসানো থাকে এবং উঁচু স্থানে বসানো থাকার কারণ হচ্ছে যে দৃষ্টিরেখা অর্থাৎ একটি থেকে আরেকটিতে যেন সে সোজা কোনো সিগন্যাল পাঠাতে পারে। এটি যদি নিচু হইতে তাহলে দেখা যায় বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন দেয়াল, এর কারণে মূলত একটি থেকে অন্যটিতে যাওয়া সম্ভব ছিল না। এজন্য এটি ভূপৃষ্ঠে বসানো থাকে, কিন্তু ভূপৃষ্ঠের একটু উঁচু উঁচু বিল্ডিং অথবা গ্রামগঞ্জে সেখানে বিটিএসের মাধ্যমে অর্থাৎ উপরে বসানো থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি যে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা বুঝতে পেরেছি। এবার আমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভ দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো, এটি হচ্ছে সবুজায়নটা হচ্ছে ভূপৃষ্ঠ। এখানে মূলত অ্যান্টেনা বসানো হয়েছে, এখানে একটি অ্যান্টেনা বসানো হয়েছে, উপরে একটি স্যাটেলাইট মাইক্রোওয়েভ বসানো রয়েছে। আমি আরও একটু ক্লিয়ার করে দিলাম। বিশেষ করে দেখো, অনেক উঁচু কোনো সমুদ্র, দেখো সেই সমুদ্রেও কিন্তু আমরা নেটওয়ার্ক সার্ভিস পেয়ে থাকি মূলত, কিন্তু সেখানে তো বিটিএস বসানো নেই। তাহলে কিভাবে আমরা মূলত সেখানে নেটওয়ার্ক সার্ভিস পেয়ে থাকি? মূলত স্যাটেলাইটের মাধ্যমে। এই দেখো, মনে করে এটা একটি জাহাজ, এটি একটি গাড়ি, দেখা যায় কিনা, অর্থাৎ এটা ধরো এমন একটা নিতান্ত অঞ্চল যেখানে কোনো বিটিএস নেই, অনেক দূরে এখানে একটি বিটিএস রয়েছে, এটাকে মূলত স্যাটেলাইট অ্যান্টেনাও বলা যায়। অর্থাৎ এই ভূপৃষ্ঠে থেকে মূলত সিগন্যালটা পাঠানো হবে স্যাটেলাইটে। স্যাটেলাইট থেকে অর্থাৎ এখানে একটি বিমান রয়েছে, দেখো এই বিমানের যাত্রীরা সেখানে যেন নেটওয়ার্ক সুবিধা পেতে পারে, অথবা অন্যান্য যে উপরে থেকে সেই সমুদ্রে যেন নেটওয়ার্ক সুবিধাটা পেতে পারে, এজন্য মূলত স্যাটেলাইট মাইক্রোওয়েভগুলো কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরও কিছু তোমাদেরকে চিত্র দেখাই। এখানে দেখো, এটি রয়েছে স্যাটেলাইট অ্যান্টেনা। এটা হচ্ছে ভূপৃষ্ঠ, অর্থাৎ এখান থেকে মোবাইল, এখানে কম্পিউটার বা পিসি রয়েছে, এর মাধ্যমে এখান থেকে সিগন্যাল সমূহ এই যে স্যাটেলাইট মাইক্রোওয়েভে যাচ্ছে, এই স্যাটেলাইট থেকে আবার বিভিন্ন জায়গায় রিসিভ করছে এবং এই অ্যান্টেনাগুলো এখানে ট্রান্সমিট করতেছে। মূলত আমরা লাইভ শো এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো যখন দেখে থাকি, এই স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে থাকে। এখন তোমরা এখানে বলতে পারো, এখানে কেন টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ বসানো যায় না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাপার হচ্ছে কোনো কোনো দেশের মধ্যে অনেক ব্যবধান রয়েছে, অর্থাৎ বিশাল কোনো সমুদ্র। তাহলে দেখা যায় এই সমুদ্রের মাঝখানে তো আর অ্যান্টেনা অর্থাৎ বিটিএস বসানো যায় না, অর্থাৎ টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ বসানো যায় না। এই সকল ক্ষেত্রে মূলত এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ বসানো হয়, যাতে খুব সহজে কোনো সিগন্যাল পাঠানো যায়। আমি আরেকটু সামনে তোমাদেরকে গেলে আরও চিত্রের মাধ্যমে তোমরা বুঝতে পারবে। এখানে আমরা একটি ছোট্ট ভিডিও দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও দেখলে অর্থাৎ আমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভের কাজকর্মের পদ্ধতিটি আমরা একটু জানতে পারবো যে কিভাবে একটি স্যাটেলাইট মাইক্রোওয়েভ মূলত কাজ করে। একটু তোমরা দেখো, এখানে একটি পৃথিবী রয়েছে, অর্থাৎ এই পৃথিবীর বাইরে মাইক্রোওয়েভ সমূহ ঘুরতেছে, অর্থাৎ পৃথিবীর বাইরে এই মাইক্রোওয়েভ সমূহ অর্থাৎ স্যাটেলাইট সমূহ ঘোরার কারণে পৃথিবী থেকে বিভিন্ন জায়গায় সিগন্যালগুলো পাঠাচ্ছে, এবং সিগন্যালগুলো পাঠানোর কারণে পৃথিবী যেই গতিতে মূলত ঘুরতেছে, এই গতিতে স্যাটেলাইট অর্থাৎ কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে। অর্থাৎ এখানে তোমরা একটু তাকালে দেখতে পাও যে এটি একটি রিসিভার রয়েছে, একটি ট্রান্সমিটার রয়েছে। মূলত এখানে একটি স্যাটেলাইট রয়েছে, অর্থাৎ আর এটি হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে মূলত ডেটাসমূহ স্যাটেলাইটে ট্রান্সমিট হয়, স্যাটেলাইট রিসিভ করে এক দেশ থেকে ভিন্ন দেশে পাঠিয়ে দেয়। আমি ধরে নিলাম এখানে এটি বাংলাদেশ, এটি হচ্ছে একটি সীমানা, এটি হচ্ছে অনেক দূরের কোনো একটি দেশ। অর্থাৎ পৃথিবী গোল হওয়ার কারণে মূলত সরাসরি যদি সিগন্যাল পাঠাতে যায় তাহলে এই ভূপৃষ্ঠে আটকে যাবে বা বেজে যাবে বিভিন্ন কারণে। অর্থাৎ তখন কি হয়,
এই সিগন্যালটা ধরো বাংলাদেশ থেকে গেল কোথায়, স্যাটেলাইটে, এরপর কোনো একটি প্রান্তের এখানে, অথবা সরাসরি গেল স্যাটেলাইটে, এই স্যাটেলাইট থেকে আবার সরাসরি গেল অন্য দেশের কোনো একটি বিটিএসে। মূলত এইভাবেই ডেটাগুলো আদান প্রদান হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভ সিগন্যাল আদান প্রদানটা বুঝতেছো। অর্থাৎ এটা পৃথিবী মূলত যেই গতিতে ঘুরতে থাকে, পৃথিবী থেকে 22,000 কিলোমিটার বা 22,000 মাইল বা 36,000 কিলোমিটার উপরে বসানো থাকে এবং পৃথিবীকে কেন্দ্র করেই এটি ঘুরতে থাকে। ফলে দেখা যায় খুব সহজেই সিগন্যাল আদান প্রদান করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্যাটেলাইট মাইক্রোওয়েভ আসলে মূলত কিভাবে কাজ করে। এক্ষেত্রে সিগন্যাল পাঠানোর জন্য ভূপৃষ্ঠে থাকে স্যাটেলাইট অ্যান্টেনা এবং শূন্য থাকে স্যাটেলাইট। মহাশূন্যে অবস্থিত স্যাটেলাইট ও ভূপৃষ্ঠের ডিশ অ্যান্টেনার মধ্যে দূরত্ব প্রায় 50,000 কিলোমিটার। অর্থাৎ এই 50,000 কিলোমিটার মূলত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মাধ্যমে সিগন্যালগুলো পাঠানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি চিত্রের মাধ্যমে এখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল করে দেখো। ধরে নাও এখানে কোনো ট্রান্সমিটার বা রিসিভার রয়েছে, আবার এখানে বা ট্রান্সমিটার বা রিসিভার রয়েছে, পৃথিবীর দুটি প্রান্তে রয়েছে। এখন সরাসরি মূলত এখানে ডেটা পাঠানো যাচ্ছে না। ফলে দেখা যায় ধরো একটি কান্ট্রি থেকে বা দেশ থেকে এখানে স্যাটেলাইটে সরাসরি কোনো একটা সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে, আবার স্যাটেলাইট থেকে সেই সিগন্যালটা অন্য একটা জায়গায় পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ এটি মূলত হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভশীল স্যার আপনাকেও ওয়ার্ল্ডের মাঝে মাঝে দেখা যাচ্ছে। আচ্ছা, অর্থাৎ লাইট রিফ্লেকশনের কারণে হয়তো বা দেখা যাচ্ছে। আচ্ছা শুভ, তো আপনারা বুঝতে পারতেছো কি না টেরেস্ট্রিয়াল স্যাটেলাইট এবং মাইক্রোওয়েভ স্যাটেলাইটগুলো? আমাকে একটু জানিয়ে দাও কোনো প্রশ্ন যদি থাকে, অর্থাৎ তাহলে তোমরা আমাকে করতে পারো। তবে আবার একটি মজার ব্যাপার বলি, এই স্যাটেলাইটগুলো যদি কখনো বিকল হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, মূলত এটি এমন একটি জায়গায় বসানো থাকে যেখানে ওজন শূন্য। ফলে এটি খুব সহজেই স্থির থাকে এবং কিছু মানুষ অর্থাৎ যেটাকে আমরা ওয়ার্ক স্টেশন বলি, সেই ওয়ার্ক স্টেশনে গিয়ে কাজ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ দেখো এভাবে মূলত এটি ট্রান্সমিটার এবং রিসিভারের মাধ্যমে স্যাটেলাইটে মূলত ডেটাগুলো আদান প্রদান হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ইনফ্রারেড সম্পর্কে একটু জানবো। মূলত 30 গিগাহার্জ হতে 40 টেরাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে বলা হয় ইনফ্রারেড। খুবই নিকটবর্তী দুটি ডিভাইসের মধ্যে যোগাযোগ করা হয়। অর্থাৎ ইনফ্রারেড হচ্ছে মূলত 30 গিগাহার্জ হতে 40 টেরাহার্জ, অর্থাৎ যখন টেরাহার্জ ফ্রিকোয়েন্সিতে মূলত তথ্য আদান প্রদান করে থাকি তখন তাকে বলা হয় ইনফ্রারেড। এই ইনফ্রারেড মূলত খুব অল্প দূরত্বের মধ্যে সিগন্যাল আদান প্রদান করা হয়, কিন্তু এর গতিটা অনেক বেশি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেরকম বাসা বাড়িতে টেলিভিশনের রিমোট অর্থাৎ কাজ করে, দেখবা এটি খুব দ্রুত গতিতে কাজ করে। এই দ্রুত গতিতে কাজ করার কারণে কিন্তু এটা খুব কোনো সামান্য পর্দাও ভেদ করতে পারে না। এর দুর্বলতা হচ্ছে এটা। তোমরা খেয়াল করে দেখবে যে টিভির রিমোট যদি তুমি একটু হাত বা কোনো কিছুর বাধাপ্রাপ্ত হয়, তখন সে ডেটা আদান প্রদান করতে পারে না বা সিগন্যাল পাঠাতে পারে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।